হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা 35, লেখা নুসাইবা রানুরি। ফাহিমদের আসতে এখনও একটু দেরি হবে, তাই মেহেরাজ আর দেরি না করে নিশাদকে নিয়ে চলে আসে এক 3তলা বাড়ির সামনে। বাড়ি গেটে স্পষ্ট করে নেম প্লেটে লেখা সুখ নিবাস। মেহেরাজ বাড়ির গ্যারেজে বাইক পার করে শ্রেয়সীর হাত ধরে বাড়ির ভিতরে চলে যায়। শ্রেয়সী এখনই জানে না মেহেরাজ কোথায় নিয়ে এসেছে তাকে, আর কেনই বা নিয়ে এসেছে। তবে নিশাদ নামের লোকটার সাথে কথা বলার সময় যতটুকু শুনে শ্রেয়সী বুঝতে পেরেছে আজ কারোর বিয়ে। তবে মেহেরাজকে কোনো প্রশ্ন করেনি, কারণ মেহেরাজ এক কথার মানুষ, কথা নড়চড় হয় না, বলবেই না। সিঁড়ি বেয়ে 3তলায় চলে যায় সকলে। 3তলায় একটা ফ্ল্যাট। মেহেরাজ দরজার সামনে গিয়ে কলিং বেল চাপতেই তুহা এসে দরজা খুলে দেয়। তুহার হাতে পানি লেগে আছে, রান্নাঘরে নাস্তা বানাচ্ছে সবার জন্য। দরজা খুলতেই তুহাকে দেখে শ্রেয়সী অবাক হয়ে যায়। এখানে তার ভাবি কি করছে? শ্রেয়সী বড় বড় চোখ করে তার দিকে অবাক হওয়া দেখে তুহা হেসে বলে, কি গো ননদিনী, আমাকে দেখে হা হয়ে গেলে কেন? হা হবে তো আমাদের মেহুকে দেখে। বলে হাসলো তুহা। তা দেখে মেহেরাজ মিষ্টির ব্যাগটা তোর হাতে ধরিয়ে দিয়ে বলল, নে ধর, দেখে নে সব ঠিক আছে কিনা। আমি কিন্তু আর বাইরে যাইতে পারবো না। আচ্ছা, যেতে হবে না, ভেতরে আয়। এ নিশু, তুই দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। ননদিনী, তুমিও আসো। সবাই ভিতরে ঢুকে। তবে শ্রেয়সী এখনও তুহাকে দেখছে। তা দেখে তুহা বলে, কি হয়েছে ননদিনী? ভাবি, তুমি এখানে? শ্রেয়সীর কথায় তুহা হাসে, তারপর মেহেরাজের দিকে আর চোখে তাকায়। মেহেরাজ চোখের ইশারা দিতেই বলে, আমাদের বাড়ি আর আমি থাকবো না। শ্রেয়সীর মাথায় কিছু ঢুকলো না, তাই আবারও বলল, মানে? মানে হলো এটা তুহিনের আর ওর বাড়ি, এটা ওদের নিজেদের বাড়ি। আর যেখানে তোমরা গিয়েছো সেটা তুহার এক আত্মীয়র বাড়ি। মেহেরাজের কথা শুনে শ্রেয়সী অবাক হয়ে যায়। কি থেকে কি হচ্ছে? শ্রেয়সী আবার বলে, আপনি ভাবিকে চিনেন? তুই করে বললেন যে? শ্রেয়সীর বোকা প্রশ্নে হেসে ফেলল সবাই। তুহা শ্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সব বলবো ননদিনী, তুমি বসো শান্ত হয়ে। ওদিকে আমার সব পুড়ে গেল। তুহা তারা দেখিয়ে চলে গেল রান্নাঘরে। শ্রেয়সী সোফায় বসে পড়েছে। মাথাটা কেমন শূন্য শূন্য লাগছে ওর। ওর ভাবি কি বলল? এটা ভাবি আর তার ভাইয়ের বাড়ি। আর ওরা যে বাড়িটা জানে ওটা ভাবির আত্মীয়দের বাড়ি। তাহলে ভাবির বাবা মা কোথায়? যদি তারা আত্মীয় হয় তাহলে আসল বাবা মা কোথায়? ভাবি কি মিথ্যা বলে তার ভাইকে বিয়ে করেছে? শ্রেয়সী মাথা চেপে ধরে হাত দিয়ে। তা দেখে মেহেরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার টেন্স হওয়ার কোনো কারণ নেই, আজ সব খুলে বলবো। আপনার তো আবার মাথা যন্ত্রণার অভ্যাস আছে, তাই আপাতত রিল্যাক্স করুন, একটু পর সারপ্রাইজ পাবেন। মেহেরাজের কথা শেষ হতে কলিং বেল বেজে উঠল। তুহা রান্নাঘর থেকে সিল দিয়ে নিশাদকে বলল, নিশু, দেখ তো কে এসেছে। নিশাদ ওঠার আগে শ্রেয়সী উঠে দাঁড়ালো। সে আসলে ভাবতে পারছে না কিছু। মাথা যন্ত্রণা শুরু হয় যদি, তাহলে আর নিস্তার নেই। তবে মেহেরাজ জানলো কি করে এই কথা? ভাবি বলেছে? হতে পারে। তুহা চিল্লিয়ে বলল, আমি দেখছি ভাবি। বলে শ্রেয়সী দরজার দিকে এগিয়ে গেল। মেহেরাজ বাধা দিল না, নিশাদের সাথে গল্প শুরু করলো। দরজা খুলতেই শ্রেয়সী দুজন অপরিচিত মানুষ দেখে সালাম দিল। তারপর তারা ভেতরে প্রবেশ করতে মেহেরাজ সাইদা খাতুনকে সালাম দেয়। তুহা রান্নাঘর থেকে বেরিয়ে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে আবার রান্নাঘরে চলে যায়। মেহেরাজ সাইদা খাতুনকে বসতে দেয় সোফায়। তারপর মায়ের সাথে শ্রেয়সীর পরিচয় করে দেয়। শ্রেয়সীও হাসি মুখে পরিচিত হয় মাহিয়ার সাইদা খাতুনের সাথে। তুহা এসে শরবত দিয়ে যেতেই আবারও কলিং বেল বেজে ওঠে। তুহা সবাইকে বসিয়ে দরজা খুলতেই ভিতরে প্রবেশ করে মিলি, ফাহিম, কাজী, তুহিন আর ইরু।
ইরুর মুখ শুকনো, মাথায় ঘোমটা দেওয়া। নিচ থেকে ফাহিম বকে দিয়েছে সবাইকে সালাম দিতে আর তার মাকে পায়ে হাত দিয়ে সালাম করতে। ইরু মাথা নাড়িয়েছে শুধু। তোহা সরে আসতে সবাই ভিতরে ঢুকে। তোহা ইরুর ঘোমটা সরাতেই শ্রেয়সীর চোখ পড়ে ইরুর উপর। সাথে সাথে আবারও অবাক হয়, ইরু এখানে। ইরুও চোখ পড়ে শ্রেয়সীর দিকে, তবে মাথায় কিছু আসে না। ফাহিমের কথা মতো সাইদা খাতুনের পায়ে হাত দিয়ে সালাম করে, তারপর সবাইকে সালাম দেয়। তোহার নাস্তা বানানো শেষ। সবাইকে বসিয়ে নাস্তা আনতে যেতেই মেহেরাজ আটকে দেয়। তারপর কাজের দিকে তাকিয়ে বলে, কাজী সাহেব, আগে আপনি শুভ কাজটা শুরু করুন, শেষ হলে সবাই নাস্তা করব। মেহেরাজের কথায় সবাই একমত হয়। তুহা আর কথা বাড়ায় না। তুহাদের ফ্ল্যাটে 4টে বেডরুম, একটা কিচেন আর একটা বিশাল ডাইনিং। প্রতিটা বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আর বারান্দা আছে ছোট। শ্রেয়সী এতক্ষণে বুঝতে পারে আসল কাহিনী। ফাহিম আগে থেকে আনা কাগজগুলো কাজী সাহেবকে দিতেই উনি দেখে বলে, মেয়ের বয়স 17। তখন ফাহিম বলে, আপনি শুরু করুন। ইরুর থেকে 4.5 মাসের ছোট মেয়ে শ্রেয়সী, ওকে বিয়ে দিলাম আমি, আর এখন আমার বিয়েতে সমস্যা। আপনি শুরু করুন, আমি সব কাগজ রেডি করা শেষ, এখন কবুল বলে সিগনেচার করলে হবে। কাজীর কথার পিঠে ফাহিম কথাটা বলতে মিলি হেসে বলে, কাজী সাহেব তাড়াতাড়ি করুন, আমাদের বিয়ে পাগল বন্ধু বউ নিয়ে বসে আছে আর তর সইছে না। বাকিটা বলার আগে মেয়েরাজ টেরা চোখে তাকালো ওর দিকে, ওর কথা আটকে গেল। এখানে যে গুরুজন আছে মিলি ভুলে গেছিল, আর একটু বাসরের কথা বলে ফেলতো। মিলি সবার দিকে একবার তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করে। 5 লক্ষ টাকা কাবিন রেখে সবাইকে সাক্ষী করে, আল্লাহকে সাক্ষী করে 3 কবুলের মাধ্যমে একে অপরের জীবনে জড়িয়ে পড়ে ফাহিম আর ইরু। বিয়ে শেষ হলে মোনাজাত করে সবাই একই সুরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কবুল বলার সময় ইরুর গলা আটকে আসছিল। কি থেকে কি হচ্ছে তার জীবনে ভেবে পাচ্ছে না। তখন মায়ের মতন সাইদা খাতুন ইরুর মাথায় হাত বুলিয়ে বোঝান। শ্রেয়সী হাতের উপর হাত থেকে ভরসা দেয়। তুহা চোখের পানি ফেলে নতুন জীবনে পদার্পণ করে কবুল বলে। তুহা আর মিলি এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলের সোফায় সবাইকে নাস্তা দেয়। 2 হাতে বানিয়েছে সব মিলি আর তুহা। বেশি কিছু না, নুডলস, সেমাই, পিঠা, পায়েস, শরবত আর কয়েক পদের ফল আর মিষ্টি। তোদের একটা রুম সাজানো হয়েছে ফাহিম আর ইরুর জন্য। যদিও ফাহিম নিষেধ করেছিল, তবে মিলি শোনেনি। বিয়ের সময় মেহেরাজ কিনে আনা মালা দুটো ফাহিম আর ইরুর গলায় পরিয়ে দিয়েছিল, আর বাকি ফুলগুলো সব শ্রেয়সীর। ফাহিম টাকা পরিশোধ করে দিয়ে কাজে বিদায় করে, তারপর রিল্যাক্সে বসে। তুহা নিজের আলমারি থেকে একটা নতুন শাড়ি বের করে আনলে সাইদা খাতুন তা নেন না। তিনি নতুন কিনে এনেছে 3টে ইরুর জন্য, তা দিয়ে দেয়। তুহা, মিলি, মাহি আর শ্রেয়সীকে দায়িত্ব দেয় ইরুকে শাড়ি পরিয়ে আনতে। সাইদা খাতুন আগেই রেডিমেড সব কিছু কিনে এনেছেন। কাল যখন তার ছেলে বলেছে কথাগুলো, তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আর আজ সকালেই সব কিনেছেন। মেয়েরা একটা ঘরে চলে যায়। উরুকে নিয়ে সাইদা খাতুন উঠে যায় তোহার সাথে রান্নাঘরে। বাইরে সোফায় বসে থাকা শুধু ছেলে 4জন, যার মধ্যে 3জন বিবাহিত, এখন আর একমাত্র তুহিন অবিবাহিত। তাই ফাহিম হেসে তুহিনকে বলল, তো তুই লেট কেন, কবে করবি বিয়ে? দাওয়াত দিস কিন্তু। নিশাদের মতো বিয়ে করে বাচ্চা নিয়ে বলিস না বিয়ে করেছি। ফাহিম কথাটা ইচ্ছা করে নিশাদকে পিঞ্চ মেরে বলল, কারণ নিশাদ চুপচাপ। ফাহিমের কথা শুনে নিশাদ হেসে শান্ত কণ্ঠে বলল, আমি তো আর তোর মতো তুলে নিয়ে আসিনি বিয়ে করব বলে, পাগলামি করিনি। আমি পরিবারের মতেই বিয়ে করেছি, যদিও তখন বিয়ের অনুমতি ছিল না, তাই লুকানো ছিল। হয়েছে, দাওয়াত দিসনি তুই ভাই? তুহিনের কথায় মাথা নাড়িয়ে ফাহিম ও সায় জানালো। তা দেখে মেয়েরাজ নিশাদের পক্ষ নিয়ে বলল, ও যাই করুক, তোদের সে এক ধাপ এগিয়ে, ওর বাচ্চা আছে, তোদের তো নেই। তোদের একজনের বাসর হয়নি, আর একজনের বিয়েও হয়নি, তোরা আবার একজনের জ্বালাচ্ছিস। তুই চুপ কর, ওর পক্ষ নিস না। আমি নিচ্ছি না, শুধু মনে করালাম তুই সিঙ্গেল আর ও এক ছেলের বাপ। কথাটা বলে মেয়েরাজ হাসলো। সাথে সবাই। এভাবে একে অপরের পিছনে লাগতে লাগতে মজা করতে গিয়ে কখন যেন
কেটে গেল পুরো এক গোধূলি বিকেল। মাগরিবের আজান পড়তেই সকলে নামাজ পড়ে আরেক দফা নাস্তার আয়োজন করা হলো। সবাই ডাইনিং টেবিলে বসেছে। ফাহিমের পাশে ইরু বসা, মাথার নিচেও লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে মেয়েটা। তাদেরকে পাশ থেকে মিলেই কিছু বলতে যাবে, তখনই কলিং বেল বেজে ওঠে। তোয়া সবাইকে খেতে বলে উঠে গিয়ে দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে যায়। খুশিতে আত্মহারা হয়ে বলে, তুই এখানে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।